হ্যালো সবাইকে, ওয়েলকাম ওয়েলকাম টু WBPSC ওয়ালা। বছরের তোমাদের সাথে প্রথম ইউটিউব সেশনে দেখা হচ্ছে। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ারের খুব শুভেচ্ছা, অভিনন্দন। আহ, যেই এই 2024টা তোমরা যেরকম করে খেটেছো, যেরকম করে প্রত্যেকে নিজের নিজের যে এক্সামগুলো রয়েছে যেরকম করে তোমরা তোমাদের পথে ছিলে, তো আশা করি 2025-এও তোমরা এরকম করেই পড়াশোনা করবে, এরকম করেই জোরদারভাবে নিজের যে ড্রিম রয়েছে, নিজের যে স্বপ্ন রয়েছে সেখানে লেগে থাকবে এবং আশা করি 2025-এই তোমাদের সবার স্বপ্ন সফল হোক, এটাই কিন্তু আমরা চাইবো। তো যাই হোক, তো আজকে একটা আলোচনা করতে এলাম, একটা সেশন আলোচনা করতে এলাম, সেটা হচ্ছে হালুয়া সেরিমনি। না, আমি জানি হয়তো হালুয়া শুনে সবারই মুখে জল আসছে, কিন্তু এটা শুধুমাত্র খাওয়া দাওয়া না, এখানে একটা কনভেনশন, একটা রীতি রিওয়াজের কথা তোমাদেরকে বলবো। মানে এইটাই হচ্ছে খুব ইউনিক একটা বিষয়, যে আমাদের যে আমাদের আইন রয়েছে, সেই আইনের কথা নয় পার্লামেন্ট পাশ করেছে, নয়তো সেটা এক্সিকিউটিভ অর্ডারের দ্বারা, গভর্নরের অর্ডিন্যান্সের দ্বারা বা রাষ্ট্রপতির অর্ডিন্যান্সের দ্বারা সেটি পাশ হয়েছে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে এরকমও কিন্তু কিছু প্রসিডিওর রয়েছে যেখানে কিন্তু কোনো বা কোনো লিগ্যাল ফ্রেমওয়ার্ক নেই। একটা একটা মেনে আসা প্রথা বা একটা মেনে আসা কাস্টম কনভেনশনের দ্বারা সেই রীতি রিওয়াজটা কিন্তু এখনো ইন্ডিয়াতে ফলো হচ্ছে। তো সেরকমই একটা সেরিমনি হচ্ছে হালুয়া সেরিমনি। এর সাথে বাজেট বা যেটাকে আমাদের বলা হয় অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর্টিকেল 112, তার কিন্তু একটা যোগসূত্র আছে। তো প্রথমে আমি একটু বাজেটের ব্যাপারে ডিসকাস করে তারপরে হালুয়া সেরিমনি কি, হালুয়া সেরিমনি বিষয়টা কি জিনিস, কেন এটা গুরুত্বপূর্ণ এবং কেন এটা ইন্ডিয়াতে আনা হয়েছে এরকম কাস্টম কনভেনশন, তার ব্যাপারে আলোচনা করব। তাহলে আজকে আমি প্রথম যে আমাদের স্লাইড সেখানে চলে যাচ্ছি। তো জাস্ট ছোট্ট করে আগে একটা বাজেটের ইন্ট্রোডাকশন তোমাদের আমি দিয়ে দিচ্ছি। এখানে তো টোটাল বাজেটের ক্লাস তো আমি নেব না, জাস্ট একটা ছোট্টভাবে ইন্ট্রো তোমাদেরকে দিয়ে দেওয়া, আর কিছুই না। তো এখানে কি বলছে যে আর্টিকেল 112, এই আর্টিকেল 112 কিন্তু আমার আলোচনা করছে বাজেট সংক্রান্ত। আশা করি হয়তো একটুখানি তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো জাস্ট একটুখানি শুনে রাখো, তারপরেই আমি এই ব্যাপারটায় ঢুকে যাচ্ছি। তাহলে আর্টিকেল 112-তে এই বাজেট সংক্রান্ত আলোচনা করছে। মাথায় রাখবে, এই যে বাজেটের কথা, যেটা প্রত্যেক বছর বছর ফিনান্স যিনি মিনিস্টার রয়েছেন, যিনি FM রয়েছেন, তিনি কিন্তু এটি পেশ করেন পার্লামেন্টের কাছে। তো এই বাজেটের কথা আমাদের সংবিধানে সেরকম করে লেখা না থাকলেও আমাদের এই আর্টিকেল 112-তে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টের কথা লেখা আছে। তার মানে আমাদের যে চলতি বছর, সেই চলতি বছরে সরকার কি কি ফিনান্সিয়াল প্রকল্প নেবে, কোন মিনিস্টেরিয়াল ডিপার্টমেন্টকে কত টাকা বরাদ্দ করা হবে, আমাদের ফিউচারে মানে এই যে কারেন্ট যে ফিনান্সিয়াল ইয়ারটা রয়েছে সেখানে কি কি আমাদের ফিনান্সিয়াল অর্থনৈতিক কি কি পলিসিজ, কি কি নীতি নেওয়া হবে তার ব্যাপারে আলোচনা করা হয়। এমনকি প্রিভিয়াস ইয়ারে, মানে ফর এক্সাম্পল যদি 2025-এ ফেব্রুয়ারির 1 তারিখে বাজেটটা পেশ করা হয় নির্মলা সীতারামনের দ্বারা, তাহলে আমরা যেরকম করে আলোচনা করব এই কারেন্ট ইয়ারে কি কি পলিসিজ, কি কি নীতি পেশ হবে, তেমনি কিন্তু আলোচনা করা হয় প্রিভিয়াস ইয়ারে যে পয়সাটা অ্যালোকেট করা হয়েছিল বা যে পলিসিজের কথা বলা হয়েছিল, মিনিস্টেরিয়াল ডিপার্টমেন্টগুলোকে যে টাকা দেওয়া হয়েছিল, তারও কিন্তু একটা এক্সটেন্ডেড রিসিপ্ট, একটা এক্সটেন্ডেড আলোচনা কিন্তু এই বাজেটেও করা হয়। তাহলে বাজেটটা কি জিনিস? তাহলে বাজেটটা হচ্ছে বলতে পারো একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চলতি বছর এবং প্রিভিয়াস বছরগুলোর যে এস্টিমেট বা পলিসি রেকমেন্ডেশন, তার কিন্তু একটা প্রস্তাবনা জনগণের সামনে, পার্লামেন্টের মেম্বারদের সামনে কিন্তু সেটি তুলে ধরে। এবার আমরা এখানে দেখে নিচ্ছি, সেটা হচ্ছে যে যেটা আগেই তোমাদের বললাম যে বাজেটের কথা আমাদের সংবিধানে কিন্তু মেনশন করা নেই। আর্টিকেল 112-তে দেয়ার ইজ অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এই অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টে কিন্তু অনেক রকম জিনিস থাকে, যেটা তোমাদের বললাম। সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল অ্যাসেট কি আছে, আমাদের এক্সপেন্ডিচার কত হতে পারে, আমাদের অ্যাকচুয়াল রিসিপ্ট মানে আগের বছরের আমরা অ্যাকচুয়াল বাজেট অ্যালোকেশন কত ছিল, ইমপ্লিমেন্টেশন কোথায় কত হয়েছে তার ব্যাপারে আলোচনা করা থাকে। ইকোনমিক প্ল্যানিং মানে আপকামিং যে ফিনান্সিয়াল ইয়ারগুলো রয়েছে তার একটা ইকোনমিক প্ল্যানিং, এবং অবশ্যই আমরা কিভাবে আমাদের রেভিনিউকে আরো বেশি বাড়াতে পারি তারও কিন্তু আলোচনা বা তারও নির্দিষ্ট পলিসি রেকমেন্ডেশন কিন্তু এখানে রাখা হয়। মাথায় রাখবে 2017 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু রেলওয়ে বাজেট এবং জেনারেল বাজেটকে মার্চ করে দিয়েছে।
তো আগে 2017-র আগে এটা কিন্তু আলাদা আলাদা ভাবে পেশ করা হতো, তোমরা এটা অনেকেই হয়তো জানো। সেটি হচ্ছে রেলওয়ে বাজেট আলাদা দিনে পেশ হতো, ফিনান্সিয়াল বাজেট কিন্তু আলাদা দিনে পেশ হতো, কিন্তু 2017-র পরে এটিকে কিন্তু একসাথে মার্চ করে দেওয়া হয়। 1924 সালে এই যে রেলওয়ে বাজেটটাকে জেনারেল বাজেট থেকে সেপারেট করে দেওয়া হয় অন দ্য রেকমেন্ডেশন অফ অ্যাকওয়ার্থ কমিটি রিপোর্ট 1921। ঠিক আছে, এবার এই যে বাজেটের যে বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ, এই বাজেটটা একটুখানি খেয়াল রাখবে, সেটি হচ্ছে যে বাজেটের কিন্তু অনেকগুলো স্টেজ রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে 6টা কিন্তু বাজেটের স্টেজ রয়েছে। এই 6টা স্টেজের দ্বারা কিন্তু বাজেটটা পেশ করা হয় এবং পার্লামেন্টে পাশ করা হয়। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন স্টেজ। এই প্রেজেন্টেশন স্টেজে আমাদের ফিনান্স মিনিস্টার একটা কিন্তু বাজেট স্পিচ দেয়, এবং এই বাজেট স্পিচের মাধ্যমে তিনি কিন্তু অ্যানাউন্স করেন যে আমাদের এই 2025-2026 ফিনান্সিয়াল ইয়ারের বা 2024-2025 যে ফিনান্সিয়াল ইয়ারটা রয়েছে তার বাজেটটা পেশ করা হচ্ছে। মাথায় রাখবে, এটা কিন্তু শুধুমাত্র ইনিশিয়েট করা হচ্ছে বা ইন্ট্রোডিউস করা হচ্ছে, কোনো ডিটেল ডিসকাশন বা এক্সপ্লেনেশন কিন্তু এখানে করা হচ্ছে না। এটা কিন্তু একটু ইম্পর্টেন্টলি খেয়াল রাখবে। নেক্সট দেখো জেনারেল ডিসকাশন, তার মানে বাজেটটা পেশ করার পরে এবারে কিন্তু পার্লামেন্টে জেনারেল ডিসকাশন শুরু হবে। এই স্টেজে কিন্তু ডিসকাস করা যেতে পারে, এবং মাথায় রাখবে যে এই স্টেজে কিন্তু পার্লামেন্টের উভয় হাউসই কিন্তু ডিসকাশনে অংশগ্রহণ করতে পারে। তারা ফিনান্স মিনিস্টারকে কোশ্চেন করতে পারে, এবং ফিনান্স মিনিস্টারও কিন্তু তার যে রিপ্লাই বা তার যে ডিপার্টমেন্টের যে অ্যালোকেশন সেটা কিন্তু অন্য মিনিস্ট্রিদেরকে বলতে পারে। মানে একটা জেনারেল ডিসকাশন, একটা সার্বিকভাবে কিন্তু একটা আলোচনা করা হয় বাজেটের সংক্রান্ত। নেক্সট হচ্ছে আমাদের ডিপার্টমেন্টাল রিলেটেড কমিটিস। তার মানে তোমরা জানোই এটা যে অলরেডি আমাদের 24টা ডিপার্টমেন্টাল স্ট্যান্ডিং কমিটি রয়েছে। সেই 24টা ডিপার্টমেন্টাল স্ট্যান্ডিং কমিটি এবং তাদের যে মিনিস্ট্রি রয়েছে তারা ডিটেলসে এই বাজেটে আলোচনা করে। বাজেটে যদি কোনো চেঞ্জেস, রেকমেন্ডেশন, মডিফিকেশন, অল্টারেশন এটা কিন্তু পার্লামেন্টের কাছে প্রপোজ করার পর কিন্তু ভোটিং হয় অন ডিমান্ড ফর গ্র্যান্ট। মানে বাজেটের কোন অংশগুলোকে ভোটিং এ তোলা হবে, কোন অংশগুলোতে ডিটেইলি অল্টারেশন করা হবে, মডিফিকেশন, চেঞ্জেস করা হবে, তার ব্যাপারে কিন্তু একটা ডিটেইলড ভোটিং হয়। সেই ভোটিং এ মাথায় রাখবে সেটা হচ্ছে লোকসভা ক্যান পার্টিসিপেট অন দি বাজেট। এটা কিন্তু মাথায় রাখবে যে ভোটের জন্য শুধুমাত্র কিন্তু লোকসভায় পার্টিসিপেট করতে পারে। নেক্সট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন বিল। আচ্ছা, আরেকটা কথা, এই স্টেজে কিন্তু এখনো কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে টাকা বার করা হয় না। মাথায় রাখবে অ্যাপ্রোপ্রিয়েশন বিল কি, সেটা হচ্ছে যে টাকা বার করা। এই যে আমাদের যে বাজেট যেটা অ্যালোকেট করা হয় ডিফারেন্ট মিনিস্ট্রিয়াল ডিপার্টমেন্টকে, তার জন্য যে টাকাটা বরাদ্দ করা হয় বা যেটা বার করা হয় সেটা কিন্তু কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে বার করা হয়। এই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে উইথাউট অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি কিন্তু শুধুমাত্র টাকা বার করতে পারে। তো তার জন্যই টাকা বার করার জন্য যে বিলটা পাস করা হয় সেটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েশন বিল। সেটাকে আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েশন বিল। এই অ্যাপ্রোপ্রিয়েশন বিল পেশ করে কিন্তু এই সিএফআই থেকে কিন্তু টাকা বার করা হয়। পরবর্তীকালে এটি কিন্তু ফিনান্সিয়াল বিলে যায়, এবং যদি এটি রাষ্ট্রপতির স্বাক্ষর পেয়ে যায় তাহলেই কিন্তু এই বাজেটটা পুরোপুরি পার্লামেন্টের থেকে পাস হয়ে যায়। তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের পুরো বাজেটের হিস্ট্রি। পুরো 6টা স্টেজে কিন্তু বাজেটটা হয়। মোটামুটি ওই ধরে রাখো যে আগে বাজেটটা লাস্ট উইক অফ ফেব্রুয়ারি পেশ করা হতো, কিন্তু এখন সেটাকে বিজেপি সরকার 1 ফেব্রুয়ারি বা ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি এগিয়ে এনেছে। তার কারণ তারা একটা লম্বা সময় পাচ্ছে বাজেটের জেনারেল ডিসকাশন করার, কমিটি ডিপার্টমেন্টাল স্টেজগুলো ফার্দার ইনভেস্টিগেট করার। তো এই হচ্ছে বাজেটের কিন্তু একটা সার্বিকভাবে বাজেটের পাসের তোমাদের ব্যাপারটা বললাম। এবার অনেকে হয়তো এটা ভাবছো যে স্যার আগের বছর আমরা দেখেছিলাম যে দুবার বাজেট পেশ করা হয়েছিল, একবার ফেব্রুয়ারি মাসে, একবার হয়তো ওই জুলাইয়ের দিকে বাজেটটা পেশ করা হয়েছিল। তাহলে স্যার সেটা, তাহলে মাথায় রাখবে সেটা হচ্ছে ইন্টিরিয়াম বাজেট। এটাকে আমরা বলি ইন্টিরিয়াম বাজেট। আচ্ছা, ইন্টিরিয়াম বাজেটটা কি জিনিস? ইন্টিরিয়াম বাজেটটা হচ্ছে যেই বছরে ইলেকশন থাকে
তো সেই বছরে ফিনান্স মিনিস্ট্রি যে বাজেট দুবার পেশ করে, প্রথমটাকে বলা হয় ইন্টিরিয়াম বাজেট। ইন্টিরিয়াম বাজেট মানে হচ্ছে যেহেতু সেই বছরে জেনারেল ইলেকশন রয়েছে, তো সেই বছরে তো সরকার বুঝতে পারছে না যে তারা যদি বাজেটটাকে পেশ করে দেয় পরবর্তীকালে আবার তাদের সরকার লোকসভাতে সংখ্যা গনিষ্ঠতা নিয়ে আসবে কিনা। তো এই জন্য প্রথমে একটা ইন্টিরিয়াম বাজেট পেশ করা হয়, যেটা বলতে পারো যে একদম ফার্স্ট স্টেজ অফ দ্য বাজেট, যেখানে এখনো সরকার কিন্তু বুঝতে পারছে না যে তারা 2024-এর লোকসভা ইলেকশনে এই বাজেটটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে কিনা। তার কারণ তাদের যদি সরকার সংখ্যাগরিষ্ঠতা লোকসভাতে না পায়, তারা হয়তো বাজেটটা পেশ করলো কিন্তু হয়তো পাশ করতে পারলো না। তো এটা হচ্ছে আমাদের কিন্তু ইন্টিরিয়াম বাজেট, সেটা হচ্ছে সরকার বুঝতে পারছে না যে তারা পাওয়ারে আসবে কি না। তো পাওয়ারে যদি আসে তাহলে কিন্তু অবশ্যই ফুল স্কেলে বাজেটটাকে পেশ করা হবে। তো একটা ইন্টিরিয়াম বাজেট তারা পেশ করে রেখে দিচ্ছে আনটিল দ্য জেনারেল ইলেকশন। এবং এটাই তোমাদের বললাম যে আপকামিং গভর্নমেন্ট হুইচ উইল হোল্ড পাওয়ার আফটার ইলেকশন, তারা টিপিক্যালি ফুল বাজেটটাকে কিন্তু পেশ করবে। ঠিক আছে, এবার আমি চলে আসছি যে আজকের আমাদের যে মেইন টপিকটা ছিল সেটা হচ্ছে হালুয়া সেরিমনি। হালুয়া সেরিমনিটা কি জিনিস একটুখানি আমরা ডিটেইলে ডিসকাস করে নেব। তাহলে মাথায় রাখবে এটা একটা কাস্টম বা কনভেনশনের আন্ডারে কিন্তু পড়ছে। তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেক বছর ফিনান্স মিনিস্টার এই যে হালুয়া সেরিমনি তার কিন্তু আয়োজন করে। কি করা হয়, বাজেট পেশ করার মানে পার্লামেন্টে বাজেট পেশ করার 9-10 দিন আগে এই হালুয়া সেরিমনিতে কিন্তু এই হালুয়া সেরিমনির আয়োজন করা হয়। হালুয়া সেরিমনিতে জেনারেলি ফিনান্স মিনিস্টার কিন্তু এটিকে হোস্ট করে এবং তার যে মিনিস্ট্রি রয়েছে মানে তার যে ফিনান্স মিনিস্ট্রি রয়েছে সেই ফিনান্স মিনিস্টারদের যে যারা স্টাফ রয়েছে, যারা ব্যুরোক্র্যাট রয়েছে, যারা আর কি আমলা রয়েছে, যারা ফিনান্স মিনিস্ট্রিকে হেল্প করেছে এই বাজেটটা প্রিপেয়ার করার জন্য, বাজেটটা ডিটেইলে অ্যানালিসিস করার জন্য, তারা কিন্তু এই হালুয়া সেরিমনিতে পার্টিসিপেট করে অ্যাজ আ কাইন্ড অফ অ্যান জেস্টার, অ্যাজ আ কাইন্ড অফ কি বলবো যে অ্যাজ আ কাইন্ড অফ অ্যান কনভেনশন, অ্যাজ আ কাইন্ড অফ কাস্টম, যে এতটা দিন লেগেছে বা এতটা সময় লেগেছে এই বাজেটটাকে প্রিপেয়ার করার। বুঝতেই পারছো যে ইন্ডিয়ান বাজেট প্রিপেয়ার করা তো নিশ্চয়ই হালুয়া বানানোর মতো না, একটা সব দিকে তোমার কিন্তু লক্ষ্য রাখতে হবে। মানে স্টেট অফ কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারী, তোমার যারা প্রাইভেট সেক্টর রয়েছে, পাবলিক সেক্টর রয়েছে, সব দিকেই ট্যাক্স পেয়ারের টাকাটা কোথায় যাবে, কতটা ট্যাক্স কালেক্ট করা হবে, কিসে কিসে ট্যাক্স করা হবে, কিসে কিসে লিভি করা হবে, তো এই সব বিষয় কিন্তু লাগে। তো তাদের এই যে হার্ড ওয়ার্কটা, এই হার্ড ওয়ার্কটাকে সেলিব্রেট করা হচ্ছে কিন্তু এই হালুয়া সেরিমনির দ্বারা। শুধু তাই না, তাহলে তার মাঝখানে কিন্তু এইটাও আমাদের বলতে হবে, সেটা হচ্ছে দি সেরিমনি মার্ক হচ্ছে কমেন্সমেন্ট অফ দ্য ইউনিয়ন বাজেট প্রিন্টিং। দেখবে যখনই আমাদের ইউনিয়ন ফিনান্স মিনিস্টার যখনই তিনি বাজেট পেশ করেন, তখনই দেখবে তার হাতে এই হচ্ছে বাজেট, একটা বাজেটের কিন্তু ডিটেল প্রিন্টেড কপি থাকে। এই ডিটেল প্রিন্টেড কপিতেই কিন্তু বাজেটের যে যাবতীয় তথ্য, বাজেটের যে যাবতীয় বিষয়, বাজেটের যে যাবতীয় ডিটেল এক্সপ্লেনেশন অ্যানালিসিস কিন্তু এই যে প্রিন্টিং কপি দেখছো তারই মধ্যে থাকে। তাহলে হালুয়া সেরিমনি কিন্তু এটাই মার্ক করছে যে এবার কিন্তু বাজেট পার্লামেন্টে পেশ করা হবে। পেশ করার আগে বাজেটের যে প্রিন্টিং প্রসেস, বাজেটটাকে যে প্রিন্ট করা হবে, মানে বাজেটটা তো এতক্ষণ একটা ড্রাফটে ছিল, এবার কিন্তু ফুল বাজেটটাকে প্রিন্ট করা হবে। তাহলে এই প্রিন্টটাও কিন্তু মার্ক করছে, প্রিন্টিং প্রসেসটা কিন্তু শুরু হবে, এটাও মার্ক করছে। তার সাথে সাথে দ্য সেরিমোনিয়াল অ্যাক্টিভিটিটা কোথায় টেক প্লেস হয়, তোমাদের বলে দিই সেরিমোনিয়াল অ্যাক্টিভিটিটা পার্লামেন্টেই কিন্তু টেক প্লেস হয়। পার্লামেন্টের যে নর্থ ব্লক রয়েছে, এই নর্থ ব্লক উইথিন দ্য সেন্ট্রাল দিল্লি, হোম মিনিস্টার কিন্তু তাদের একটা প্রিন্টিং প্রেস রয়েছে, সেখানেই কিন্তু এই হালুয়া সেরিমনিটাকে সেলিব্রেট করা হয়। সব যারা ফিনান্স মিনিস্টারি যারা স্টাফ রয়েছে, যারা হেল্প করেছে ডিপার্টমেন্ট অফ মিনিস্ট্রিকে, ডিপার্টমেন্ট অফ ফিনান্সকে এই হোল জিনিসটাকে তৈরি করার জন্য, তারা কিন্তু এই সেরিমনিতে পার্টিসিপেট করে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে নির্মলা সীতারামন একটা ইন্ডিয়ান সুইট ডিশ, সেটা হচ্ছে আমাদের হালুয়া, সেটা কিন্তু তার যে স্টাফ রয়েছে, তার মিনিস্ট্রি অফ ফিনান্সে যারা চাকরি করে আমলা রয়েছে, তাদেরকে কিন্তু খাওয়াচ্ছে, তাদেরকে কিন্তু পরিবেশন করছে। তাহলে ইট সিগনিফাইজ টু ইম্পর্টেন্ট থিং। একটা হচ্ছে 9 থেকে 10 দিনের আগে এই হালুয়া সেরিমনি আয়োজন করা হয়, যেটি সিগনিফাই করে যে এবারে কিন্তু সময় চলে এসছে যে ফিনান্স মিনিস্ট্রি পার্লামেন্টে বাজেট পেশ করবে। দ্বিতীয় জিনিস হচ্ছে এটা প্রিন্টিং প্রসেসটাকে চালু করা হবে। ইউনিয়ন বাজেট যেটা রয়েছে, যেটা বছরে পেশ করা হবে, তার যে ডিটেল অ্যানালিসিস, যে কপি, যে খাতা,
সেটা কিন্তু প্রিন্টিং প্রসেসে দেয়া হবে। এবং তার সাথে সাথে কিন্তু এটাও বলা হচ্ছে যে এটা কিন্তু নর্থ ব্লক অফ সেন্ট্রাল পার্লামেন্টে এটা কিন্তু হচ্ছে। ওকে, তার সাথে সাথে আরেকটা ইম্পর্টেন্ট থিং যেটা আমরা সবাই ভুলে যাই, সেটা হচ্ছে এই যে হালওয়া সেরিমনির পরে কিন্তু যারা নির্মলা সীতারামনের ডিপার্টমেন্টের লোকেরা রয়েছে, যারা স্টাফ রয়েছে, যারা ক্লার্ক রয়েছে, যারা আমলারা রয়েছে, ব্যুরোক্র্যাটরা রয়েছে, তাদের ওপরে কিন্তু একটা ক্লোজ নজরদারি রাখা হয়। কেন নজরদারি রাখা হয়? তার কারণ বুঝতেই পারছো, হালওয়া সেরিমনির 9-10 দিন পরে কিন্তু ফুল বাজেটটা পার্লামেন্টে জেনারেল ডিসকাশনের জন্য উঠবে বা প্রেজেন্ট করা হবে। তো যদি কোনো রকম চেঞ্জেস করতে হয়, যদি কোনো রকম অল্টারেশন করতে হয়, কোনো রকম মডিফিকেশন করতে হয়, ডিটেলে যদি সেটাকে রি-এক্সামাইন করতে হয়, তাহলে কিন্তু এই 9 থেকে 10 দিনের মধ্যেই তোমাকে করতে হবে। তার মানে বাজেট পেশ করার মানে এই হালওয়া সেরিমনির পরে বাজেট পেশ করার আগে ভাই যত খুঁত ধরার, যত মিস্টেক ধরার, যত মডিফাই করার, সেটা কিন্তু তোমাকে এই 9-10 দিনের মধ্যেই করতে হবে। তাহলে এই যারা ডিপার্টমেন্টের লোক রয়েছে তারা কিন্তু একটা ক্লোজ অবজারভেশনে থাকে। তারা কিন্তু এই 9-10 দিন তাদের যে বাড়ির লোক রয়েছে তাদের সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারবে না। তাদের যে একদম কোয়ারেন্টাইন করে দেওয়া হবে, আমাদের কোভিড এর সাথে এটা খুব যায়, কোয়ারেন্টাইন মানে একবারে কিন্তু তাদেরকে একটা এই নর্দার্ন ব্লকের মধ্যে কিন্তু তাদেরকে বন্দি করে দেয়া হবে যে তারা সব রকম আলাপ আলোচনা করতে পারে, কিন্তু তারা কিন্তু সেখান থেকে উইথাউট দ্য পারমিশন অফ ফিনান্স মিনিস্ট্রি তারা কিন্তু সেখান থেকে বেরোতে পারবে না। তাদের যে ফোন কল রয়েছে সেটাকে কিন্তু সুপারভাইজ করা হবে, সিসিটিভির আন্ডারে তারা থাকবে, ইলেকট্রনিক জ্যামিং কিন্তু করে দেওয়া হবে যদি কোনো ইনফরমেশন যাতে লিক না হয়, যদি কোনো ফুটেজ যাতে লিক না হয়। এবং এই যে ইউনিয়ন বাজেট এটা যতক্ষণ না পেশ হচ্ছে এটা কিন্তু একদম টপ সিক্রেট রাখতে হয়, যাতে পরবর্তীকালেও যারা বিজনেসম্যান রয়েছে বা যারা আর কি প্রভাবশালী ব্যক্তি রয়েছে তারা যাতে নিজের মতো করে তাদের যে ফিনান্সিয়াল আউটকাম রয়েছে সেটাকে ম্যানিপুলেট না করতে পারে। তাহলে একটা সিক্রেসি বজায় রাখার জন্য, একটা ইনফরমেশন যাতে কোনোভাবে লিক না হয় তার জন্য কিন্তু তাদেরকে এই নর্দার্ন ব্লকেই কিন্তু রাখা হয় এই হালওয়া সেরিমনির পরে। কেন এটি করা হয় সেটাও বলে দিই। তার কারণ 1950 সালে কিন্তু এটি দেখা হয়েছিল। এটা কিন্তু বলা হয় যে 1950 সালে সেই সময় কিন্তু একটা পাওয়া যায়, মানে সে কি বলবো যে সেই সময় একটা অ্যাকুইজিশন কিন্তু আসে। সেই সময়ে একটা অ্যাকুইজিশন আসে, সেটি হচ্ছে 1950 সালে যখন এই ইউনিয়ন বাজেট পেশ করা হতো তখন কিন্তু সেটা রাষ্ট্রপতি ভবনে পেশ করা হতো। রাষ্ট্রপতি ভবনে পেশ করা হতো তখন একটা অ্যাকুইজিশন সরকারের এগেনস্টে আসে। তখন ফিনান্স মিনিস্টার খুব কম সময়ের জন্য, একদম ভারতের স্বাধীনতার পরপরই তিনি ছিলেন জন মাতাই, তারপরে পরবর্তীকালে চেঞ্জ করা হয়। তো একটা অ্যাকুইজিশন আসে, সেই সময় কিন্তু এই বাজেটের যে প্রিন্টিং প্রেসের যে কপি সেটা নাকি লিক হয়ে যায় এবং অনেক প্রভাবশালী ব্যক্তি তাদের মতো করে তাদের যে ডেটা ম্যানিপুলেশন রয়েছে, ফিনান্সিয়াল ম্যানিপুলেশন রয়েছে সেটি করতে পারে। তো এই জন্যই কিন্তু এতটা সিক্রেট মেনটেন করা হয়। তার কারণ পরবর্তীকালে এই 1980 সালে কিন্তু এটাকে এই নর্থ ব্লকের মানে আমাদের যে পার্লামেন্ট হাউস রয়েছে সেই পার্লামেন্ট হাউসের নর্থ ব্লকে কিন্তু এই যে প্রিন্টিং প্রেসের যে কাজ সেটাকে কিন্তু শিফট করে দেওয়া হয়। তো এই জন্যই কিন্তু এতটা সিক্রেসি, এতটা সাইবার সিকিউরিটির মধ্যে, এতটা ওয়াচ ডগের গেরাটোপের মধ্যে কিন্তু এই মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে যারা স্টাফ রয়েছে তাদেরকে রাখা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে কিন্তু আজকে আমাদের একটা হালওয়া সেরিমনি ছিল। তো আশা করি যে হালওয়া সেরিমনি যেরকম ফিনান্স মিনিস্টারই সেলিব্রেট করেছে, তো সেরকম করেই আমরা ফেব্রুয়ারি তারিখে ফিনান্স মিনিস্টারির হাত ধরে আমাদের যে ট্যাক্স রয়েছে বা অন্যান্য যে ফিনান্সিয়াল অর্থ ব্যবস্থা রয়েছে তাতে আমরা কিছু ছাড় দেখতে পারবো, যাতে মিডল ক্লাস এবং যারা আর কি প্রান্তিক লোকেরা আছে তারা কিছুটা হলেও সুবিধে পায়। তো এই পর্যন্তই আমি রাখলাম। আশা করি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এরকমই আরো সেশনের জন্য চোখ রাখতে হবে WBPSC ওয়ালার ইউটিউব চ্যানেলে। থ্যাংক ইউ।